আবির মাথা নিচু করলো, ঠোঁটে হাসি টেনে বলল, আমার পড়াশোনার সাথে এদেশের চাকরিগুলো খুব একটা ম্যাচ করে না। এদেশের সব সেক্টর বুঝে প্রিপারেশন নিতে নিতে অনেকটা সময় লেগে যাবে। আমার ধৈর্য খুব কম। মুজাম্মেল খান মৃদু হেসে বললেন, কেন? কেউ কি তাড়া দিচ্ছে? আবির লাজুক ভাব নিয়ে তাকালো। চাচ্চুর এমন প্রশ্নের কারণ খুঁজে পেল না, তবে মনে মনে ঠিকই উত্তর দিল, আপনার মেয়ে আমার স্বপ্নে এসে তাড়া দেয়। মুজাম্মেল খান পুনরায় বললেন, তোমার লাইফ, তোমার সিদ্ধান্ত, কিন্তু তুমি চাইলে আমাদের ব্যবসাতে জয়েন করতে পারো। আমাদের চিন্তাভাবনা তো ইয়াং জেনারেশনের মতো হবে না। তুমি তানভীর দায়িত্ব নিলে কোম্পানি নতুনভাবে পরিচিতি পাবে। আবির দৃঢ়কণ্ঠে বলল, আমরা কি আপনাদের মতো দায়িত্বশীল হতে পারবো? কেন পারবে না? আমি কি সব পারতাম? না তো। ভাইজান আমাকে সবকিছু হাতে কলমে শিখিয়েছেন। একবার না পারলে বারবার চেষ্টা করতে বলেছেন। আজ গোটা কোম্পানি আমার দায়িত্বে। তেমনি চেষ্টা করলে তুমিও একদিন সফল হবে ইনশাআল্লাহ। আবির মুচকি হেসে বলল, ইনশাআল্লাহ। দোয়া করবেন চাচ্চু। ফি আমানিল্লাহ। মুজাম্মেল খান কয়েক মুহূর্ত নীরব থেকে গুরুবার কণ্ঠে জানতে চাইলেন, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্বু ভালো আছে? ভাবি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মুজাম্মেল খান আবারও জিজ্ঞেস করলেন, ইকবালরা কি এর মধ্যে বাড়িতে এসেছিল? না, কাকামুনি নাকি সময়ই পান না। সময় তো কারোরই হয় না, তাই বলে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে? এই যে তুমি আসাতে আমার কতটা ভালো লাগছে, তোমাকে বলে বুঝাতে পারবো না। ভাইজানের সাথে কথা হলেই বলি বাসায় আসার জন্য, কিন্তু উনি আসেনি না। আবির চাপা নিঃশ্বাস ছেড়ে নরম স্বরে বলল, আপনিও তো বাড়িতে যান না। আমি কিভাবে যাব বলো? ভাইজান যে সব দায়িত্ব আমার গাড়ি দিয়ে গেছেন। ব্যবসায় হেরফের হলে কখনো রাগের মাথায় বলবেন তোমার দ্বারা কিছুই সম্ভব না। আবির নিঃশব্দে হাসলো, নীরবে পলক ফেলে ঠান্ডা কণ্ঠে বলল, চাচু একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? হ্যাঁ বাবা বলো। এর মধ্যে হালিমা বেগমই এসে বসলেন। আবির মামুনির দিকে এক নজর তাকিয়ে বলতে শুরু করলো, আমি চাই সামনের ঈদটা আমরা সবাই একসঙ্গে পালন করি। আমার অনেক দিনের ইচ্ছা, প্লিজ। মুজাম্মেল খান আবিরের মুখের দিকে তাকালেন। আবিরের দৃষ্টি কোমল, চোখ মুখে আকুতি। মুজাম্মেল খান কিঞ্চিত হেসে বললেন, আমার বাতিজার ইচ্ছে আমি পূরণ করব না? তা কি হয়? ইনশাল্লাহ তোমার ইচ্ছে পূরণ করব। হালিমা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি যাবে তো? হালিমা বেগমের চোখ ছলছল করছে, শীতল কণ্ঠে বললেন, আমরা দুদিন আগেই চলে যাব, ঠিক আছে? আচ্ছা। মুজাম্মেল খান কিছু একটা ভেবে আবারও প্রশ্ন করলেন, শরীফকে চিনো? জি চাচ্চু, ঈদের একদিন পর বিয়ে। ভালোই হলো, ঈদে বাড়ি গেলে শরীফের বিয়েটাও দেখে আসতে পারবো। আবিরের ঠোঁটে হাসির ঝলক দেখা গেল। মুজাম্মেল খান উঠে দাঁড়ালেন, রুমের দিকে যেতে যেতে বললেন, আমার প্রেশারের ওষুধ খেতে হবে, তোমরা গল্প করো, ঠিক আছে? মুজাম্মেল খান যেতেই আবির বলল, মামুনি, তোমার এই বয়সে একা থাকতে বোর লাগে না? আম্মু সারাক্ষণ শুধু বলে হালিমা থাকলে কত ভালো হতো, আকলিমাটাও আসে না। তোমাদের আম্মু খুব মিস করে। হালিমা বেগম এই পর্যায়ে বেশ কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, জানিস একা থাকলেই আমার কান্না আসে। বড় আপার সাথে কাটানো দিনগুলোর কথা খুব মনে পড়ে। তুইও বিদেশে চলে গেলি। ম্যাগের স্কুল, কলেজ, প্রাইভেট সবকিছু এদিক থেকে কাছে হয়। মেয়েটা মাঝে অসুস্থ হয়ে গেলে এত দূর থেকে জার্নি করতে কষ্ট হয়। তাই বাধ্য হয়ে তোর চাচ্চু এখানে চলে আসলো। ওদিকে ইকবালের কাজের চাপ বাড়লো, ঢাকায় আসতে পারে না। তাই আকলিমাদের নিয়ে গেল ওখানে। সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। ভাইজান আর বড় আপা একা এত বড় বাসায় থাকতে পারেন না, সারাক্ষণ কল দিয়ে কান্নাকাটি করেন। তোর কথা মনে পড়ে, আমাদের কথা মনে পড়ে। এইসব থেকে দূরে সরতে ভাইজান হুট করে গ্রামে বাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তারপর বড় আপাকে নিয়ে গ্রামে চলে গেলেন। এখানে থাকলে তো সপ্তাহে একদিন হলেও যেতে পারতাম, দেখা সাক্ষাৎ হতো। ওখানে কিভাবে যাই বল? আবির নরম স্বরে বলতে লাগলো, আব্বুকে গ্রামে বাড়ি করার কথা আমিই বলেছিলাম।